আমরা এই বাংলাদেশের মানুষেরা একটা ভয়ঙ্কর সময় আমরা অতিক্রম করেছি। এমন একটা শাসন দুঃশাসন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল যে সময়টাতে কোনো মানুষ কথা বলতে পারে নাই, যে সময়টাতে কথা বললেই গ্রেফতার করা হতো, যে সময়টাতে বাংলাদেশের মানুষকে ধরে গিয়ে নিয়ে আয়না ঘরে রেখে দিনের পর দিন বছরের পর বছর বন্দী করে রাখা হতো। আয়না ঘরের বন্দীদের সেই দুঃখ দুর্দশা সেটা যখন আমরা ভাবতেও যাই তখন গা শিউরে ওঠে। এমন ভয়ঙ্কর একটা শাসন ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল যে শেখ হাসিনা, সেই শেখ হাসিনাকে আমরা মনে করেছিলাম মহাপরিক্রমশালী, যাকে হয়তো কখনোই পদানত করা সম্ভব হবে না। কিন্তু উপরওয়ালার সিদ্ধান্ত ছিল ভিন্ন। এই বাংলাদেশের ছাত্র জনতারা আজ থেকে 2 বছর আগে জুলাই মাসে তারা রাজপথে নেমে এসেছিলেন। আবু সাইদ 2 হাত প্রসারিত করে দিয়ে বুকের মধ্যে গুলি খেয়ে এই বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য জীবন দিয়ে গিয়েছিল। সেই সময়টাতে এই বাংলাদেশের একেবারে শিশু থেকে শুরু করে নিয়ে বার্ধক্যপরিত মানুষ, এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ, এদেশের প্রবাসীরা, এদেশের শিক্ষক, এদেশের ছাত্র জনতা, নারী পুরুষ, হিন্দু মুসলমান নির্বিশেষে সকলে রাজপথে নেমে এসেছিল। তারা সকলে মিলে তখন স্লোগান উঠিয়েছিল, শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছিল, আওয়ামী লীগের উৎখাতের জন্য তারা রাজপথে নেমে এসেছিল। তারা সেই সময়টাতে শুধু আওয়ামী লীগের উৎখাত নয়, আওয়ামী লীগ যে কায়দা কানুন কৌশলের মধ্য দিয়ে রাষ্ট্রটাকে পরিচালনা করে, সেই কায়দা কানুন কলা কৌশল যার মধ্য দিয়ে মানুষকে নিষ্পেষণ করা হয়, সেই নিষ্পেষণের কায়দাগুলো থেকেও, সেই নিষ্পেষণের রাষ্ট্র ব্যবস্থা থেকেও বাংলাদেশের মানুষ তখন মুক্তি চেয়েছিল। বাংলাদেশের মানুষ হাসিনাকে সরায় দিয়ে হাসিনার ব্যবস্থার মধ্যে অন্য কেউ এসে হাসিনাগিরি করবে, এই কারণে 24-এর অভ্যুত্থানে জীবন দেয় নাই। তারা একটা পরিবর্তন চেয়েছিল। বাংলাদেশের মানুষ সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা তারা ভোটে প্রয়োগ করেছে। যে গণভোট হয়েছে, সেই গণভোটে বাংলাদেশের 70% জনগণ তারা গণভোটে হ্যাঁ পক্ষে অবস্থান নিয়েছে। বাস্তবতা হচ্ছে এটাই, নির্বাচনের আগে বিএনপি গণভোটে হ্যাঁ পক্ষে প্রচারণায় নেমেছিল, তারা স্বতঃস্ফূর্তভাবে নামে নাই সত্য, কিন্তু জনগণের যে চাপ ছিল, তাদের কাছেও তো ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে, তারাও তো মানুষের সঙ্গে কিছুটা মেশে চাঁদাবাজির জন্য হলেও তো দোকানে দোকানে যেতে হয়, আড়ালে থেকেও তারা শুনতে পেরেছিল বাংলাদেশের মানুষেরা তারা গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে। এই কারণে নির্বাচনের আগে ভোট হারাবার ভয়ে তারা গণভোটের বিপক্ষে অবস্থান নেয় নাই, গণভোটের পক্ষে তারা অবস্থান নিয়েছিল। কিন্তু যখনই তারা ক্ষমতায় আসলো, তখনই প্রথম দিনই তারা গণভোটের সাথে বেইমানি করলো। তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না। তারা এটা জানালো যে বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানে নাকি সংবিধান সংস্কার পরিষদের কথা নাই। এটা তো জানা কথা রে ভাই, আমরা তো সংবিধানের মধ্যে থেকে সংবিধান সংস্কার পরিষদের কথা বলি নাই, বরং সংবিধানে এই ব্যবস্থার সংস্কারটা, এই ব্যাপারে সমাধান নাই জন্যই আমরা জনগণের কাছে গিয়েছি। যদি সংবিধানের মধ্যে বিদ্যমান ব্যবস্থা নিয়ে সমাধান থাকতো, তাহলে আমাদেরকে জনগণের কাছে যাইতে হইতো না। সংবিধানের মধ্যে সমাধান নাই, সেই কারণে আমাদেরকে জনগণের কাছে যেতে হয়েছে। সংবিধানের থেকে বড় জনগণ, সেই জনগণ যখন রায় দিয়েছে, তখন সংবিধানের দোহাই দিয়ে গণভোটকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নাই। এখন একজন স্বৈরাচারের দোসর, কুখ্যাত মানি লন্ডারার, অর্থ পাচারকারী, ব্যাংক লুটেরা, ব্যাংক দখলকারী এবং গণহত্যার সহযোগী শাহাবুদ্দিন চুপ্পুকে সংবিধানের দোহাই দিয়ে তাকে বাঁচানোর একটা প্রচেষ্টা আমরা খেয়াল করছি। শাহাবুদ্দিন চুপ্পু বলে যারা গ্রেফতারের কথা বলছে তারা 51 অনুচ্ছেদ দেখুক। আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলে রাষ্ট্রপতিকে তো গ্রেফতার করা যায় না। আমরা বলতে চাই, শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পরেও কি রাষ্ট্রপতি আছে নাকি? এখন তো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আছেন।
আমাদের মাননীয় স্পিকার মহোদয় এখন রাষ্ট্রপতি আছেন, সেই রাষ্ট্রপতি যিনি এখন অ্যাক্টিং রাষ্ট্রপতি, যিনি দায়িত্ব পালন করছেন, তাকে তো আমরা গ্রেফতার করতে বলি নাই। রাষ্ট্রপতির দায় মুক্তির বিধান কোন চিরস্থায়ী বন্দোবস্ত না। যতক্ষণ রাষ্ট্রপতি ততক্ষণ 51 অনুচ্ছেদ বলে তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা করা যায় না, কিন্তু যখন তিনি আর রাষ্ট্রপতি থাকেন না তখন তাকে গ্রেফতার করতে আর কোনো আইনি বাধা নাই। সংবিধানের 51 অনুচ্ছেদের দোহাই দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেফতার ঠেকানো যাবে না। বাংলাদেশ রাষ্ট্র কাঠামোটাকে একটা দলীয়করণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বিএনপি একদিকে বলে বহুদলীয় গণতন্ত্র তারা নিয়ে এসেছে, আর একদিকে বাংলাদেশের প্রত্যেকটা স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে আর প্রত্যেকটা স্বতন্ত্র প্রতিষ্ঠানে তারা তাদের দলীয় লোকদেরকে নিয়োগ করছে। সিটি কর্পোরেশনে তাদের দলীয় লোক, ইউনিয়ন পরিষদেও তাদের দলীয় লোকদেরকে তারা বসাচ্ছে, জেলা পরিষদেও তারা তাদের দলীয় লোকদেরকে বসাচ্ছে। বাংলাদেশটাকে তারা এক দলীয় একটা শাসন কাঠামোর দিকে নিয়ে যাওয়ার ফিকির তারা করছে। আরো দুঃখজনক ব্যাপার, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপি নির্বাচন কমিশনকেও দলীয়করণের মাধ্যমে দখল করার পায়তারা করছে। তাদের দলের একজন ব্যক্তি, তিনি আগে আমলা ছিলেন, সরকারি চাকরি থেকে পদত্যাগ করার পরে বিএনপির রাজনীতির সাথে সরাসরি যুক্ত হয়েছেন, সরাসরি দলে নাম লিখিয়েছেন। বিএনপির নির্বাচনের সময়টাতে দলীয়ভাবে নির্বাচনী কর্মযজ্ঞের মধ্য দিয়ে যিনি গিয়েছেন, সেরকম একজন ব্যক্তিকে এখন যদি নিয়ে এসে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব করা হয়, তাহলে স্পষ্ট ধরা পড়ে নির্বাচন কমিশনটাকেও তারা নিরপেক্ষ রাখতে চায় না। ভাইরা আমার, পরিস্থিতি যাই হোক, এই বাংলাদেশের মানুষেরা সামনের স্থানীয় সরকার নির্বাচনে তারা জনগণের পক্ষে যারা আছে তাদের পক্ষেই তারা অবস্থান গ্রহণ করবে। এবং সে কারণেই সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। সেই প্রস্তুতির অংশ হিসেবে আপনাদের জীবননগর পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে আমরা সোহেল পারভেজকে আপনাদের হাতে তুলে দিচ্ছি। আমরা আশাবাদী, আপনারা যদি সোহেল পারভেজ ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করেন, সোহেল পারভেজ ভাই আপনাদের পৌরসভার মানুষের সকল ধরনের অভাব অভিযোগ থেকে শুরু করে নিয়ে সকল নাগরিক সেবা তিনি প্রদান করবেন ইনশাআল্লাহ।